নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতারান। দীপু কাপা হাতে হেমার গলার থেকে গামছাটা ধীরে ধীরে সরিয়ে দিল। ইস, গলার অনেকখানি জুড়ে লালচে দাগ বসে কেটে গেছে। দীপু আলতো করে হাত বুলিয়ে দিল। দীপুর চোখে জল এসে গেল। মায়ের দিকে তাকিয়ে বলল, আমি কি ওকে কম টর্চার করেছি মা? তোমার চোখের সামনে ওকে তিলে তিলে কষ্ট দিয়েছি আমি। তোমরা ওর সাথে ঝগড়া করলেও কখনো প্রতিবাদ করনি, উল্টে তোমাদের আমি প্রশ্রয় দিয়েছি। তুমি ওকে এই বাড়িতে রেখে যেতে বলেছ, আমি এক বাক্যে রাজি হয়ে গেছি। এত কিছুর পরও ওর সাথে এতটা বাড়াবাড়ি কেন করেছো মা? মুখে হাজারটা কথা বলো, যত খুশি ঝগড়া করো, আমার অবর্তমানে ওর গায়ে হাত তুলেছ কেন তুমি? দীপালি চুপ করে রইল। দীপু দীর্ঘশ্বাস ফেলে হেমাকে নিচু কণ্ঠে ডাকল। হেমা সাড়া দিল না, চোখ বুজে চুপটি করে শুয়ে রইল। এখন আর এদের কাউকেই সহ্য হচ্ছে না হেমার। কারো কথা গায়ে সইছে না, সবাইকে অসহ্য লাগছে। দীপু হেমার মুখের খুব কাছে মুখ নিয়ে গেল, বিড়বিড় করে বলল, এখন কেমন লাগছে তোমার? নিশ্চুপ। কথা বলো হেমা, আর যদি তোমার কিছু হয়ে যেত? এই হেমা, কথা বলো প্লিজ। একটিবার, শুধু একটিবার চোখ মেলে তাকাও না আমার দিকে। দীপু অন্যদিকে তাকিয়ে বড় করে নিঃশ্বাস নিল। কেউ দেখে ফেলার আগে শার্টের কোনা দিয়ে চোখের জল মুছে বর্দাকে বলল, ডাক্তার এসেছিল কি? হ্যাঁ। হেমাকে দেখে কি বলেছে? ওর মেজর কোনো সমস্যা হয়নি, ব্যথার ঔষধ লিখে দিয়ে গেছে, আর ওকে একা ঘরে রাখতে মানা করেছে। ওষুধ এনেছো? হ্যাঁ। দীপু মালতীকে বলল, আর জল দিও না মেজ বৌদি, ওর মাথাটা মুছিয়ে দাও। মালতী হেমার মাথা মুছিয়ে দিতেই দীপু হেমাকে পাজা কোলা করে কোলে তুলে নিল। হেমা কোনো কথা বলল না, সমস্ত শরীরের ভার দীপুর উপর ছেড়ে দিয়েছে। শুধু একবার চোখ মেলে দীপুর মুখের দিকে তাকালো। দীপু হেমাকে নিজের ঘরে নিয়ে যেতেই হেমা চিল্লিয়ে উঠল, গলা ব্যথায় ফেটে যাচ্ছে, হাউমাউ করে কেঁদে দিল। দীপুর কোল থেকে নামার জন্য অস্থির হয়ে গেল। হেমার এমন আচরণে ভয় পেয়ে গেল দীপু। হেমা তখন ভয়ার্ত চোখে ফ্যানের দিকে তাকিয়ে আছে। কান্নারত কণ্ঠে বিড়বিড় করে বলল, ওই তো ফাঁসির দড়ি ফ্যানের সাথে ঝুলে আছে। আমাকে অন্য ঘরে নিয়ে চলো, আমাকে অন্য ঘরে নিয়ে চলো। ফাঁসির দড়িটা আমাকে ডাকছে, আমি ভয় পাচ্ছি তো। দীপু হতবিহ্বল হয়ে পড়ল। বিষয়টা কি হয়েছে বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগে গেল। তারপর আর এক মুহূর্ত দেরি করল না, হেমাকে চট করে ঘর থেকে বের করে নিয়ে গেল। হেমাকে নিয়ে মায়ের ঘরের বিছানায় শুয়ে দিল। হেমা ধীরে ধীরে শান্ত হয়ে এলো, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। দীপু হেমার মাথার কাছে বসে রইল, এক হাত দিয়ে হেমার ভেজা চুলে আলতো করে বিলি কেটে দিচ্ছে। বর্দা বড় বৌদি মায়ের ঘরে এসে দীপুর পাশে বসল। বর্দা দীপুর কাঁধে এক হাত রেখে বলল, যা হওয়ার হয়ে গেছে। দীপঙ্করের মৃত্যুর জেদ ধরে তুই আর ওকে কোনো কষ্ট পেতে দিস না দীপু। ভুলে যাস না, এই মেয়েটা কষ্ট পেলে কিন্তু দীপঙ্কর ফিরে আসবে না। বিয়ে যখন করেছিস, ওকে মন থেকে মেনে নিয়ে সংসার কর। হেমা চোখ মেলে তাকালো। গলায় প্রচণ্ড ব্যথা, গলা ব্যথার জন্য হেমা ভালো করে কথাও বলতে পারছে না। অনেক কষ্টে বিড়বিড় করে বলল, আমি বাড়ি যাব। এক ফোঁটা নোনা জল হেমার গাল বেয়ে গড়িয়ে পড়ল। দীপুর বুকের ভেতর কামড় দিয়ে উঠল। চমকে উঠে হেমার শুকনো মুখ পানে তাকালো। হেমার এক হাত আলতো করে চেপে ধরে বলল, চুপ করে শুয়ে থাকো, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে তো। হেমা উঠে বসার চেষ্টা করল, গলায় চাপ ধরে আসছে। হেমা ব্যর্থ হয়ে আবারও শুয়ে পড়ল। চোখের জল মুছে ধীর কণ্ঠে বলল, আপনি আমার বাড়ি যাওয়ার ব্যবস্থা করে দেন বর্দা, আমি এই অমানুষটার সাথে আর থাকবো না। আমার সংসার করার শখ পুরোপুরি মিটে গেছে। কথাটা বলেই ফুপিয়ে উঠল হেমা। বর্দা হেমাকে ভরসা দিয়ে বলল, শান্ত হও তুমি। আপনার ফোনটা একটু দেবেন বর্দা? হেমা হাত বাড়িয়ে দিল, চোখ দুটো ছলছল করছে। বর্দার খুব মায়া লাগলো। দীপু ইশারায় বারণ করলো। বর্দা দীপুর কথা শুনল না, বুক পকেট থেকে ফোন বের করে হেমার হাতে তুলে দিল। হেমা কাপা হাতে কৌশিকের নাম্বার ডায়াল করলো। দুইবার রিং হতেই কৌশিক ফোন রিসিভ করলো। হেমা চোখের জল মুছে ভেজা কণ্ঠে বলল, আপনি এখন কোথায় জামাইবাবু? হেমা, কী অবস্থা তোমার? ভালো আছো তো? আছি। আপনি এখন কোথায়? আমি তো ছুটিতে। তোমার কণ্ঠ এমন লাগছে কেন? কি হয়েছে তোমার?
সব কিছু ঠিক আছে তো? আপনি কি আগামীকাল সকালে আমাকে নিতে আসতে পারবেন? দীপু রেগে গেল। বর্দার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে রইল। চাপা কণ্ঠে বলল, হেমাকে বারণ করো বর্দা, ও চলে যাবে মানে কি? অসুস্থ শরীরে কোথায় যেতে চায় ও? কৌশিক চিন্তিত বোধ করল। বলল, ওরা কি খুব বেশি টর্চার করছে তোমাকে? আপনি আগে আসুন তো, বাকি কথা সামনাসামনি বলবো। হেমা ফোনের লাইন কেটে দিয়ে বর্দার হাতে ফোনটা তুলে দিল। দীপু হেমার হাত দুটো নিজের হাতের মুঠোয় পুরো নিল। বলল, তুমি ওনাকে আসতে বললে কেন? আমি কিন্তু তোমাকে কিছুতেই যেতে দেব না হেমা। হেমার ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটে উঠল, বিদ্রূপের হাসি। দীপু চোখের দিকে তাকিয়ে ক্লান্তি ঝরা কণ্ঠে বলল, কাল থেকে মনে করবে আমি মরে গেছি। দীপু আঁতকে উঠল। ওর গলা শুকিয়ে চৌচির। এই প্রথম হেমাকে হারিয়ে ফেলার ভয় পেল দীপু। সবাই ঘর থেকে চলে যেতেই দীপু ঘরের দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল। তারপর হেমার সামনে হাঁটু মুড়ে বসে হেমার পা দুটো জড়িয়ে ধরল দীপু। ভেজা কণ্ঠে বলল, যা হওয়ার হয়ে গেছে, পুরনো অতীত টেনে এনে। আমি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না। আমাদের সুখের একটা সংসার হবে। আর একবার সুযোগ দাও আমাকে, প্লিজ হেমা, আমাকে ছেড়ে যেও না। হেমা দীপুর মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কখনোই আমাকে মন থেকে ভালোবাসোনি। প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ হয়ে তুমি আমার সাথে নিখুঁত ভালোবাসার অভিনয় করেছো মাত্র। তোমাকে কিসের ভিত্তিতে আমি বিশ্বাস করব, ভরসা করব বলো তো? আমি একবার ঠকেছি, দুবার ঠকেছি, বারবার তো ঠকতে চাই না। দীপু উঠে গিয়ে হেমার গালে হাত রাখলো, কপালে কপাল ঠেকিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে। আর একটিবার সুযোগ দিয়েই দেখো না, আমি তোমাকে রাজরানী করে রাখবো। হেমা দীর্ঘশ্বাস ফেলল। দীপু যতই আবেগঘন কথা বলে, হেমাকে ইমোশনাল করে দিক না কেন, দীপুর মিষ্টি কথায় আর ভিজবে না হেমা। যা কপালে লেখা আছে তাই হবে। আগে তো এই নরক থেকে বের হতে হবে। এই হেমা, কথা বলছো না কেন? আমার এই বিষয়ে কথা বলতে ভালো লাগছে না। দীপু দৃঢ় কণ্ঠে বলল, যত যাই হয়ে যাক, আমি কিন্তু তোমাকে কিছুতেই যেতে দেব না হেমা। তুমি না আমার সাথে থেকে যেতে চেয়েছিলে? আমি আমি তোমাকে কালকেই নিয়ে যাব। আমার সব কিছু গোল্লায় যাক, আমার শুধু তোমাকেই লাগবে হেমা। অভিনয় করতে করতে আমি যে তোমাকে কতটা ভালোবেসে ফেলেছি, আজকের এই ঘটনাটা না ঘটলে আমি হয়তো কখনো মন থেকে উপলব্ধি করতে পারতাম না। শেষের কথাগুলো আপন মনে বিড়বিড় করে বলে দীপু। সকালে দীপুদের বাসায় সত্যি সত্যি কৌশিক এসে উপস্থিত হলো। কৌশিককে দেখে সবাই খুব ঘাবড়ে গেছে, তবে হেমা খুব স্বাভাবিক। কৌশিক হেমার কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করলো। হেমা রাগঢাক করে যতটুকু বলা যায় ততটুকুই বলল। এও বলল হেমার কারোর ওপরে কোনো অভিযোগ নেই। কৌশিক দীপুর ব্যাপারে হেমাকে রীতিমতো স্টেপ নিতে ফোর্স করলো। হেমা এড়িয়ে গেল, বলল, আমি শুধু এই সম্পর্কটার থেকে মুক্তি পেতে চাই। কৌশিক বুদ্ধিদীপ্ত চোখে হেমার মুখের দিকে তাকিয়ে বলল, এখনও সময় আছে, ভেবে বলো হেমা। বললাম তো জামাইবাবু, আপনি আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন প্লিজ। দীপু এতক্ষণ চুপচাপ হেমার পাশে বসেছিল। বুকের ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। দীপু কথা বলতে পারছে না, কণ্ঠ বুজে আসছে। নিজেকে সামলে নিয়ে বলল, আমাকে ফেলে কোথায় যাবে তুমি? হেমা দীপুর দিকে ফিরেও তাকালো না, আস্তে করে উঠে দাঁড়ালো, বলল, আপনি একটু বসুন জামাইবাবু, আমি ঘর থেকে ব্যাগটা নিয়ে আসছি। কৌশিক বলল, সাবধানে যাও। হেমার পিছু পিছু দীপুও ঘরে গেল। ঘরে ঢুকে পেছন থেকে হেমাকে জাপটে ধরল দীপু। হেমার কাঁধে চিবুক রেখে ঝরঝর করে কেঁদে দিল। হেমা দাঁতে দাঁত চেপে নিজেকে প্রাণপণে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ছাড়ো, আমাকে যেতে হবে। না না, ছাড়বো না। তুমি আমার সাথে অভিমান করে আমাকে কিছুতেই ফেলে যেতে পারো না। হেমা বিরক্তি কণ্ঠে নিয়ে বলল, আমার এসব নাটক দেখতে আর ভালো লাগছে না। এখনও তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে নাটক করছি? ছাড়ো তো, তুমি তোমার জামাইবাবুকে চলে যেতে বলো। হেমা, হলো তোমার? কৌশিকের কণ্ঠস্বর ভেসে এলো। হেমা স্বাভাবিক কণ্ঠেই বলল, আসছি। দীপু হাতের বাঁধনে আরও শক্ত হলো, মরিয়া হয়ে বলল, তুমি যাবে না হেমা? আমি কিছুতেই তোমাকে যেতে দেব না। মানছি আমার ভুল হয়ে গেছে, আমি তোমার সাথে অন্যায় করেছি, ক্ষমাও তো চেয়েছি। আর একটা বার ক্ষমা করে দাও না সোনা। নিজেকে দীপুর বাহুডোর থেকে প্রাণপণে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। প্রচণ্ড আক্রোশে হেমা বলল, নাটক! দীপুর বুকের ভেতর ভেঙে এলো। হেমাকে আস্তে করে ছেড়ে দিয়ে দুপা পিছিয়ে গেল দীপু।
এতদিন যখন হেমার সাথে ভালোবাসার মিথ্যে অভিনয় করেছে, তখন হেমা ভেবেছে দীপু হেমাকে সত্যি সত্যিই ভালোবাসে। সেই উপলব্ধি থেকে দীপুর হাত কখনো ছাড়েনি। অথচ আজ যখন সত্যি সত্যি হেমাকে ভালোবেসে ফেলেছে দীপু, তখন হেমা বলছে নাটক। দীপু তো হেমার সাথে আজ নাটক করছে না, নিজের অনুভূতির কথা হেমাকে জানিয়েছে শুধু। তাহলে কেন হেমা দীপুর ভালোবাসার উষ্ণ অনুভূতিকে নাটক বলে তাচ্ছিল্য করছে? হেমা এত বোকা কেন? দীপু তখন হেমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিল যে হেমার শাড়ির আঁচলটা গলা থেকে অনেকটা সরে গেছে। গলায় ফাঁসের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। হেমা চট করে শাড়ির আঁচল দিয়ে গলাটা ভালো করে ঢেকে নিল। তারপর ব্যাগটা হাতে তুলে নিল। গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত যেতে পারল না হেমা। দীপু উদ্ভ্রান্তের মতো ছুটে গিয়ে আবারও হেমাকে পেছন থেকে জাপটে ধরল। রাগে ক্ষোভে হেমা চিরবির করে উঠল। দীপু পাত্তা দিল না, হেমাকে জোর করে সামনে ঘুরিয়ে নিয়ে সারা মুখে অজস্র চুমু খেল। হেমা শরীরের সর্বশক্তি দিয়ে ধাক্কা মেরেও এক চুল পরিমাণ দীপুকে সরাতে পারল না। অধৈর্য হয়ে দাঁতে দাঁত চেপে বলল, অসহ্য, ছাড়ো আমাকে। দীপু ভীতু কণ্ঠে বিড়বিড় করে বলল, না না, আমি তোমাকে ছাড়বো না। ন্যাকামো করছো? আবারও ন্যাকামো করছো তুমি? হেমা, ভালোই ভালোই ছেড়ে দাও বলছি আমাকে। বেশি বাড়াবাড়ি করো না। আমি কিন্তু জামাইবাবুকে সব সত্যি কথা বলে দেবো। আমি কোনো ঝামেলা চাই না দেখে এখনো চুপ করে আছি। জামাইবাবু যদিও ভুলে জানতে পারে যে তোমরা আমার সাথে কি কি করেছো, তোমাদের সবার ঠিকানা হবে জেলে। তুমি যা খুশি করো, আমি তোমাকে কিছুতেই যেতে দেবো না হেমা। তুমি যদি একবার আমার সংসার ছেড়ে চলে যাও, আমি জানি তুমি আর কখনো আমার জীবনে ফিরে আসবে না। বারবার এক ভুল করব ভাবলে কি করে তুমি? তোমাকে আমি ডিভোর্স দেব। দীপু আঁতকে উঠল, মরিয়া হয়ে বলল, তুমি কেন বুঝতে চাইছো না আমি তোমাকে ভালোবেসে ফেলেছি হেমা? আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। হেমা হেসে ফেলল, তাচ্ছিল্যের হাসি। দীপুর চোখে চোখ রেখে কারো কণ্ঠে বলল, এবারও কি তোমার মা শিখিয়ে দিয়েছে? কি বলতে চাইছো তুমি? না মানে তুমি তো আবার মাম্মাস বয়। মা ভুল ঠিক যাই বলুক, মায়ের কথার বাইরে যাও না। মাকে খুশি করতে অন্যের ক্ষতি করতে হলেও মায়ের অন্যায় আবদার তুমি পূরণ করো। আমার ভুল হয়ে গেছে হেমা, আমি আর মায়ের কোনো কথা শুনবো না। ইস, মায়ের কথা শুনবে না কেন? না শুনলে তো তোমার মা আবার কষ্ট পাবে। মাকে কি কষ্ট দেয় কেউ? দুষ্টু ছেলে। দীপু হতভম্ব হয়ে গেল। এসব কি বলছে হেমা? হেমা কি দীপুকে টিপ্পনি কাটল? হেমা দীপুর কাছ থেকে জোর করে নিজেকে ছাড়িয়ে নিল। দীপুর হুঁশ ফেরতেই কোনো উপায় না পেয়ে হেমার পা দুটো জড়িয়ে ধরল দীপু। হেমার আর সত্যিই সহ্য হচ্ছে না। বিরক্ত চেপে চাপা কণ্ঠে বলল, আমার পা ছাড়ো। দীপু ভেজা কণ্ঠে বলল, একটাবার সুযোগ দাও না। তোমার মিষ্টি কথায় ভিজে সুযোগ দিয়েছিলাম তোমাকে। আফসোস তুমি সুযোগের সদ্ব্যবহার করতে পারোনি। আজ যদি আমি চলে না যাই, কাল যে আমার সাথে আবার একই ঘটনা ঘটবে না তার কি গ্যারান্টি? গ্যারান্টি? আমি গ্যারান্টি? আমি আমার পা ছাড়ো দীপু, আমার ভালো লাগছে না। তুমি তো এমন ছিলে না হেমা, হঠাৎ করে এত পাষাণ হয়ে গেলে কিভাবে? সময় মানুষকে পরিবর্তন করে দেয়, বুঝলে? হেমার দেরি হচ্ছে দেখে কৌশিক দরজায় এসে দাঁড়ালো। দরজার ফাঁক দিয়ে ভেতরের দৃশ্য অনেকটাই দেখা যাচ্ছে। কৌশিক চোখ দুটো সরিয়ে নিল, দরজায় নক করে বলল, এত দেরি হচ্ছে কেন? হেমা নিজেকে সামলে নিল, ক্লান্ত ঝরা কণ্ঠে বলল, আসছি। দীপু কিন্তু হেমার পা ছাড়ল না। হেমা অধৈর্য হয়ে গেল, চাপা কণ্ঠে বলল, পা ছাড়ো তো। দীপু একগুঁয়ের মতো বলল, না, ছাড়ব না। এই দৃশ্য তোমার মা দেখলে কিন্তু হার্ট অ্যাটাক করবে। ডাকবো তোমার মাকে? কথায় কথায় মাকে টানছো কেন? বারে, উনিই তো আসল কালপ্রিট। এভাবে বলো না হেমা, তুমি ছাড়ো তো। বললাম তো ছাড়বো না। হেমা গলা উঁচিয়ে বলল, জামাইবাবু একটু ঘরে আসুন তো। কৌশিক 1 সেকেন্ডও সময় নিল না, চট করে ঢুকে গেল। দীপু হকচকিয়ে গেল অনিচ্ছা সত্ত্বেও হেমার পা দুটো ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। কৌশিক জলজলে দৃষ্টিতে দীপুর দিকে তাকিয়ে হেমার হাত থেকে আস্ত করে ব্যাগটা নিয়ে মুঠো করে ধরল ব্যাগটা। কৌশিকের দৃষ্টি দীপুকে এফোর ওফোর করে দিল। শুকনো ঢোক চিপে অন্যদিকে তাকালো দীপু। কৌশিক দৃঢ় কণ্ঠে বলল, চলো হেমা। দীপু চোখ তুলে তাকালো। দীপুর বুকের ভেতর কামড়ে ধরল। মনে মনে ভয়ঙ্কর একটা গালি দিল কৌশিককে। কৌশিক তখনও বুদ্ধিদীপ্ত চোখে দীপুর শুকনো মুখের দিকে তাকিয়ে আছে। হেমাকে বলল, এখনও সময় আছে। কারোর ওপর কোনো অভিযোগ থাকলে বলো আমাকে, ভয় নেই, তোমাকে কেউ কিছু বলবে না। হেমার তো যত অভিযোগ দীপুর ওপরে। একমাত্র দীপুর জন্যই তো হেমার আজ এই পরিণতি।
এত কিছুর পরও হেমা চায় না যে দীপুর কোনো ক্ষতি হোক। কি জানি, হয়তো মনের কোথাও না কোথাও দীপুর জন্য এখনও খুচরো কিছু অনুভূতি লুকিয়ে আছে। হেমা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কারোর ওপর কোনো অভিযোগ নেই। হেমার এই সহজ স্বীকারোক্তিটুকু দীপুর মনোবল পুরোপুরি ভেঙে দিল। হেমা যদি আজ দীপুকে শাস্তিও দিত, তাহলেও মনের কোথাও না কোথাও হেমার ফিরে আসার আলো থাকতো। হেমা ওদের কারোর ওপর কোনো অভিযোগ না করে কিসের শাস্তি দিচ্ছে দীপুকে? এই দহন তো যে আর সহ্য হচ্ছে না। হেমা দীপুর দিকে ফিরেও তাকালো না। দীপুর সমস্ত বাধা অতিক্রম করে কৌশিকের পিছু পিছু চলে গেল। হেমা চোখের আড়াল হতেই দীপুর বুকের ভেতর আত্মদহনে পুড়ে গেল। চোখ দুটো নীরব, চোখের জল ঝাপসা হয়ে এলো। হেমা এভাবে দীপুকে ফেলে চলে যেতে পারে না। যে করেই হোক আবারও দীপুর জীবনে হেমাকে ফিরিয়ে আনবে দীপু। গাড়িটা চলতে শুরু করেছে। হেমার খুব ক্লান্ত লাগছে, দু চোখ ঘুমে বুজে আসছে। মাথাটা আস্তে করে সিটে এলিয়ে দিয়েছে, জানলা খোলা। এক পশলা মুক্ত বাতাস হেমার চোখ মুখ ছুঁয়ে যাচ্ছে। বাতাসে শীত শীত আমেজের টের পাওয়া যাচ্ছে। গা শিরশির করছে। কৌশিক হেমার পাশে খানিক দূরত্ব বজায় রেখে বসেছে। এতক্ষণ হৈমন্তীর সাথে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ করে পাশ ফিরে হেমার দিকে তাকালো, বলল, ফাঁসটা কি তুমি নিয়েছিলে হেমা? হেমার চমকে উঠল। ভালো করে গলা ঢেকে শুকনো ঢোক গিলে হাসার চেষ্টা করলো হেমা। অস্ফুট স্বরে বলল, ফাঁস নেইনি তো। কৌশিক হেসে ফেলল। হেমা বোধহয় জানে না যে কৌশিকের সেন্স অফ হিউমার কতটা প্রখর। দীপুদের বাসায় ঢোকার আগেই প্রতিবেশীদের কাছে ওদের বাড়ির বর্তমান অবস্থা জেনেই তারপর বাসায় ঢুকেছে কৌশিক। হেমা যেহেতু কোনো পদক্ষেপ নিতে চায় না, তাই কৌশিক আর এই বিষয়ে ওদের সামনে প্রশ্ন করে হেমাকে বিভ্রান্তিতে ফেলতে চায়নি। তাছাড়া প্রমাণ আছে, ওদের সম্পর্কে কোনো পদক্ষেপ নিতে চাইলে যখন খুশি নেওয়া যাবে। হেমার মানসিক অবস্থা এমনিতেই নাজুক। কৌশিক আর হেমার মনের উপরে চাপ সৃষ্টি করতে চায়নি, বরং নিজের সাথে নিজের বোঝাপড়া করার সময় দিয়েছে হেমাকে। আমার প্রফেশনটা ভুলে যেও না হেমা। সত্যি করে বলো তো ঠিক কী কী হয়েছে তোমার সাথে? হেমা ঝরঝর করে কেঁদে দিল। নাক টেনে বলল, আপনাকে তো একবার বলেছি। তোমার বলার ভেতরে যে অনেক ফাঁকফোকর ছিল হেমা। আমি ওদের সামনে তোমাকে ফোর্স করতে চাইনি, তাই চুপ ছিলাম। সত্যিটা বলো আমাকে। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।